আগামীতে জবাবদিহি সরকার হবে কিনা সিদ্ধান্ত নিতে হবে জনগণকেই। বগুড়ায় জনসভায় তারেক রহমান। নির্বাচনী সফরে আজ রংপুর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান। চট্টগ্রামে বিভাগীয় সফরে জামায়াত আমির। ফেনীতে 11 দলের নির্বাচনী জনসভায় নেতাকর্মীর ঢল। যোগ দেবেন ডক্টর শফিকুর রহমান। কিশোরগঞ্জের কাটিয়াদীতে জামায়াত কর্মীর হামলায় ইউনিয়ন বিএনপি নেতার মৃত্যু। পরিবারের মামলা, 2 জন গ্রেফতার, তদন্তে পুলিশ। নিষিদ্ধ হলেও পোস্টার সাঁটিয়েছেন অনেক প্রার্থী। রঙিন বিলবোর্ডেও চলছে প্রচার। আচরণবিধি ভাঙার তালিকায় দলীয় থেকে স্বতন্ত্র বাদ নেই কেউই। এবং সীমান্ত দিয়ে ঢুকছে অস্ত্র, ধরা পড়ছে না চালানের বড় অংশ। উদ্ধার হয়নি লুট হওয়া সব অস্ত্র। ভোটে বিশৃঙ্খলার শঙ্কা বিশ্লেষকের, অভিযানের দাবি পুলিশের। বিএনপি ক্ষমতায় এলে সুদ সহ 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ করার প্রতিশ্রুতি দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। উত্তরবঙ্গ সফরে নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, ভোটে ধানের শীষে জয় হলে পদ্মা ব্যারেজ নির্মাণে কাজ শুরু করা হবে। এছাড়া যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তে সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন বিএনপি চেয়ারম্যান। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। পদ্মা পাড়ে লাখো মানুষের জনস্রোত। নদীর ঢেউ যেন আছড়ে পড়েছে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে। ব্যানার, প্লাকার্ড, জাতীয় ও দলীয় পতাকার সঙ্গে সবার হাতে হাতে নির্বাচনী প্রতীক ধানের শীষ। প্রিয় নেতা মঞ্চে আসতে বাদ ভাঙে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের আনন্দ আর উচ্ছ্বাসের। দুহাত নেড়ে মানুষের ভালোবাসার জবাব দেন তারেক রহমান। গ্রহণ করেন উষ্ণ অভ্যর্থনা। এ সফরে সঙ্গে ছিলেন তারেক পত্নী ডাক্তার জুবাইদা রহমানও। বিএনপি চেয়ারম্যান তার বক্তব্যে নানা পরিকল্পনার কথা জানিয়ে বলেন, পদ্মা পাড়ে মানুষের জীবনমান উন্নয়নে খাল খননের পাশাপাশি পদ্মা ব্যারেজ তৈরি করা হবে। বিএনপি ক্ষমতায় গেলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। আমরা এই বরেন্দ্র প্রকল্পকে চালু করতে চাই সঠিকভাবে। আবার আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। ধানের শীষ বিজয়ী সরকার গঠন করলে আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করব ইনশাআল্লাহ। কারো সমালোচনা করতে চান না জানিয়ে তারেক রহমান বলেন, দেশে শান্তি চায় বিএনপি। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সরকারের তদন্তে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। আমি কারো সমালোচনায় যেতে চাই না, কিন্তু কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদেরকে বলবো সঠিক সুষ্ঠু তদন্ত করুন। সঠিক তদন্ত করার জন্য আমরা সহযোগিতা করব, সাহায্য করব। দেশের এর প্রান্ত থেকে অন্য প্রান্ত নির্বাচনী জনসভায় যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ধানের শীষের পক্ষেও ভোট চাইছেন তিনি। নানা প্রতিশ্রুতির পাশাপাশি তিনি বলছেন, আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। তাই চক্রান্ত মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ফেরাতে আগামী 12 ফেব্রুয়ারি জনগণকে বিএনপির পক্ষে বিজয় এনে দেওয়ার আহ্বান জানান। সন্ধ্যায় নওগাঁ শহরে জনসভায় যোগ দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ভোট বানচালে যারা চক্রান্ত করছে তারা বিগত 15 বছর পতিত সরকারের সঙ্গে এক হয়ে কাজ করেছে। একটা ব্যাপারে সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র কিন্তু এখন শেষ হয়নি। একটা তো পালিয়ে গিয়েছে দেশ থেকে, কিন্তু আরেকটা পক্ষ আছে যারা এই দুই পক্ষ আবার আগে থেকে একসাথেই ছিল। আপনাদেরকে চোখ কান করে রাখতে হবে যাতে ষড়যন্ত্র করে আপনাদের ভোট এদিক ওদিক না করে। ব্যালট বাক্স পাহারা দিতে হবে। এদিকে মধ্যরাতে বগুড়া পৌঁছে নির্বাচনী জনসভায় জেলার সন্তান হিসেবে ধানের শীষের পক্ষে ভোট চান তারেক রহমান। বলেন, ক্ষমতায় গেলে চাকরি, ব্যবসা হবে যোগ্যতার ভিত্তিতে। বগুড়ার যেন বদনাম না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক করেন বিএনপি চেয়ারম্যান। আগামী দিনে আল্লাহ চাইতো আমরা সরকার গঠন করলে শুধু নিজের এলাকার কথা চিন্তা করলে চলবে না, সমগ্র দেশের কথা চিন্তা করতে হবে। যেভাবেই হোক এই দুর্নীতিকে আমাদের টুটি চেপে ধরতে হবে এবং দুর্নীতিকে নিয়ন্ত্রণ করার মাধ্যমেই আমাদেরকে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। চাকরি বাকরি অথবা
ব্যবসা বাণিজ্য যেগুলো আছে ইনশাল্লাহ সব কিছু যোগ্যতার ভিত্তিতেই হবে। মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য বিএনপির পাশে থাকতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দিন পেরিয়ে রাত, লাখ মানুষের জমায়েত থেকে দেখার অপেক্ষায়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়ায় এসে নানা প্রতিশ্রুতি দিলেন, তার পাশাপাশি ভোট চাইলেন ধানের শীষের পক্ষে। বললেন একটি পক্ষ পালিয়ে গেলেও আরেকটি পক্ষ ভোট বানচালের ষড়যন্ত্র করছে, তাই ভোটের দিন সব চক্রান্ত রুখে দিতে ধানের শীষের পক্ষে সাধারণ মানুষকে থাকার আহ্বান জানালেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, বগুড়া। 2 দশক পর রংপুর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে রংপুর ঈদগাহ মাঠে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। সরাসরি যাচ্ছি তার কাছে। নিশাত, আমি এই মুহূর্তে রয়েছে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে এবং আপনাকে জানিয়ে রাখি প্রায় 2 দশক পর তারেক রহমান রংপুর সফরে আসছেন এবং নির্বাচনকে সামনে রেখে যে নির্বাচনী সফর, ইতিমধ্যে আমরা দেখছি যে এই সফরকে ঘিরে নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি এবং তারা যেটি বলছেন যে তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে নেতাকর্মীরা যেমন উজ্জীবিত হবেন এবং একই সাথে আসন্ন যে ত্রয়োদশ নির্বাচন, সেই নির্বাচনের এটি একটি বড় বার্তা এবং বড় প্রভাব ফেলবে এই অঞ্চলে। আপনাকে জানিয়ে রাখি ইতিমধ্যেই মঞ্চ থেকে শুরু করে ঈদগাহ মাঠের যে সার্বিক প্রস্তুতি সেটি সম্পন্ন করা হয়েছে এবং আমরা যতটুকু জেনেছি রংপুর বিভাগের যে 33টি আসন, সেই 33টি আসনের মনোনীত যারা বিএনপি প্রার্থী তারা উপস্থিত থাকবেন এবং পুরো বিভাগ থেকেই বলা যায় যে নেতাকর্মীরা এই মাঠে সমবেত হবেন এবং বিএনপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে আজকে পুরো রংপুর জনসমুদ্রে পরিণত হবে এবং গতকালকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। তারা যেটি জানিয়েছেন যে পশ্চাৎপদ রংপুরকে এগিয়ে নিতে রংপুরের মানুষের যেমন নানা ধরনের দাবি রয়েছে, একই সাথে বৈষম্য দূর করবার ক্ষেত্রে রংপুরকে নিয়ে নানা ধরনের প্রতিশ্রুতি দেবার কথা রয়েছে তারেক রহমানের পক্ষ থেকে। এর মধ্যে তিস্তা মহাপরিকল্পনা, বৈষম্য দূরকরণে বরাদ্দ বাড়ানো এবং একই সাথে শিল্পায়ন, অর্থনৈতিক অঞ্চল থেকে শুরু করে নানা ধরনের ভারী শিল্পের স্থাপনে তারেক রহমানের পক্ষ থেকে আজকে এই জনসমাবেশ থেকে বার্তা আসতে পারে। বেলা 3:45 শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবার পর এই মাঠে 4:45 এই নির্বাচনী জনসমাবেশে যোগ দেবেন তারেক রহমান। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে রংপুর ঈদগাহ মাঠ থেকে তারেক রহমান নির্বাচনী জনসমাবেশের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে। নির্বাচনী প্রচারণায় আজ চট্টগ্রাম সফরে যাচ্ছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় অংশ নেবেন তিনি। এর মধ্য দিয়ে শুরু হবে জামায়াত আমিরের 3 দিনের কর্মসূচি। 11 দলের জনসভায় অংশ নিতে ভোর থেকেই ফেনী জেলার নানা প্রান্ত থেকে আসছেন নেতাকর্মীরা। এরপর নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় নির্বাচনী জনসভায় অংশ নেবেন ডক্টর শফিকুর রহমান। আজ ফেনী থেকে চট্টগ্রাম বিভাগীয় সফর শুরু করছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সকালে ফেনী পাইলট বালক উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগ দেবেন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিক মুন্সি। সরাসরি যাচ্ছি তার কাছে। মুন্সি, ফেনীর এই পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আজকের যে জনসভা, সেই জনসভার প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান এবং এই জনসভার আয়োজক 11 দলীয় নির্বাচনী ঐক্য। এবং আজকের এই জনসভাকে কেন্দ্র করে ফেনীর বিভিন্ন প্রান্তের হাজারো মানুষ তারা সেই একদম ভোর থেকে এই সমাবেশ স্থলে আসা শুরু করে এবং এই সমাবেশ 9টার দিকে যে আনুষ্ঠানিক শুরু হয় তার অনেক আগেই পুরো মাঠটি আসলে বিভিন্ন বয়সী মানুষের ভিড়ে এবং লোকারণ্য হয়ে যায়। এবং আমরা যে বিষয়টি জানি যে আজকে এই ফেনীর যে জনসভা, সেই জনসভার মাধ্যমে মূলত জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের চট্টগ্রাম বিভাগীয় যে নির্বাচনী সফর, সেই নির্বাচনী সফরটি শুরু হচ্ছে এবং এই নির্বাচনী সফরের অংশ হিসেবে তিনি আজ সারাদিন ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং কুমিল্লার বিভিন্ন জায়গায় জনসভা এবং পথসভা করবেন। এবং আমরা যে বিষয়টি জানি যে ফেনী সহ আশেপাশের কয়েকটি অঞ্চল কিন্তু বেশ
বন্যা প্রবণ। ভারতীয় বিভিন্ন নদ নদী এবং ভারতীয় পাহাড় পর্বতের যে ঢলের পানি সেটি এসে কিন্তু ফেনী সহ আশেপাশের এলাকাকে নানাভাবে বছরে একাধিকবার বন্যায় কবলিত করে। তো এই বন্যা কবলিত মানুষদের জন্য আলাদা আসলে কোনো পরিকল্পনা আছে কিনা জামায়াত আমিরের, সেটি কিন্তু তার বক্তব্যে আমরা জানতে পারবো। আমরা জেনেছি যে তিনি আজ সকালে ঢাকা থেকে আকাশপথে এই চট্টগ্রাম বিভাগীয় সফর শুরু করার জন্য ফেনীতে আসবেন এবং ফেনী থেকে পরবর্তীতে নোয়াখালীতেও তিনি আকাশপথে যাবেন। পরবর্তীতে সড়ক পথে তিনি কুমিল্লার বিভিন্ন এলাকায় জনসভা এবং পথসভা করবেন। তো এই ছিল আমার কাছে ফেনী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আজকে যে 11 দলীয় নির্বাচনী ঐক্যের জনসভা এবং সেই জনসভার প্রধান অতিথির বক্তব্যে রাখবেন ডাক্তার শফিকুর রহমান, সে ব্যাপারে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ফেনীতে। ছুটির দিনে সকাল থেকেই প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। প্রচারণার আরও খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর আফতাবনগরে আছেন সহকর্মী নাইম হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাইম, নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে ঢাকার বিভিন্ন পাড়া মহল্লা ও এলাকার অলিগলিতে। আজকে আমরা এই মুহূর্তে আছি ঢাকা 11 আসনের আফতাবনগরে, যেখানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এনসিপি মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম। মূলত আজকে সকাল 7টা থেকেই তিনি এই প্রচারণার কার্যক্রম শুরু করেছেন, যেটি শুরু হয়েছিল আফতাবনগর এলাকা থেকে। সেখান থেকে বিভিন্ন এলাকা অলিগলি হয়ে বর্তমানে এটি মেরুল বাড্ডায় এসে পৌঁছেছে। আমরা যদি একটু দেখাতে চাই যে এনসিপি মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম কিন্তু আজকে সকাল থেকেই এখানে বিভিন্ন অলিগলি ও দোকানপাটে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলছেন, তাদেরকে বলছেন যেন শাপলাকলি মার্কায় তারা 12 ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করেন। এছাড়াও আমরা কিন্তু দেখেছি যে এছাড়া নাহিদ ইসলামের সঙ্গে আজকে তার এই নির্বাচনী প্রচারণায় যেমন অংশগ্রহণ করেছেন নেতাকর্মীরা, এছাড়াও রয়েছে শেরে বাংলা একে ফজলুল হকের নাতিনি, যিনি আজকে সকাল থেকে হচ্ছে নাহিদ ইসলামের সঙ্গে এই আফতাবনগরের বিভিন্ন অলিগলিতে তিনি এই ভোটের প্রচারণা কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। আমরা যদি একটু দেখাতে চাই যে এই মুহূর্তে নাহিদ ইসলাম প্রবেশ করেছেন ঢাকা 11 আসনের যে ধানের শীষ মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম, তারই একটি প্রচারণা কেন্দ্রে। সেখানে গিয়েও কিন্তু তিনি হচ্ছে ভোটারদের কাছে শাপলাকলি মার্কায় ভোট চেয়েছেন। এছাড়া আমরা আজকে সকাল থেকে নাহিদ ইসলামের সঙ্গে কয়েকবার কথা বলেছি। তিনি যেমনটা বলেছেন যে তিনি চান ঢাকা 11 আসনে যদি তিনি এখান থেকে নির্বাচনে জয়ী হয়ে ভোটারদের ভোটে পাস করে আসেন, তাহলে এখানকার যে ভোটারদের যে সমস্যাগুলো রয়েছে, যেমন গ্যাসের সংকট থেকে শুরু করে আরও নাগরিক যে সকল সুযোগ সুবিধা রয়েছে, সেই সকল সুযোগ সুবিধা আদায়ও তিনি হচ্ছে কাজ করবেন। আমরা বর্তমানে রয়েছি ঢাকা 11 আসনের আফতাবনগরে, যেখানে নাহিদ ইসলাম তার প্রচারণা কার্যক্রম চালাচ্ছেন। সেখানে কিন্তু তার সঙ্গে তার নেতাকর্মীরা যেমন রয়েছেন, এছাড়াও রয়েছেন যে 11 দলীয় জোটের আরও যে সকল কর্মী বা নেতাকর্মী রয়েছেন, তারা সকলে কিন্তু এখানে রয়েছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা 11 আসন থেকে সর্বশেষ তথ্য। আফতাবনগর থেকে জানছিলাম নির্বাচনী প্রচারণার খবর। সময় সংবাদে আরও থাকছে। 3 মাসে মিথ্যা ঘোষণায় আমদানির অন্তত 10টি চালান জব্দ। চট্টগ্রাম কাস্টমসের মামলা, শুল্ক ফাঁকি দিতেই নিষিদ্ধ পণ্য আনছে সংঘবদ্ধ চক্র। কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াত কর্মীর হামলায় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে সাদ্দাম হোসেন বিএনপি নেতা মাহমুদুর রহমান কামালের মাথায় টেটা দিয়ে আঘাত করেন। গুরুতর অবস্থায় তাকে ঢাকায় নেওয়া হয়। নিহত মাহমুদুর রহমান কামাল কটিয়াদী উপজেলার আজমিতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য। হত্যায় অভিযুক্ত সাদ্দাম হোসেন আমচিতা ইউনিয়ন জামায়াতের একজন সদস্য বলে জানা গেছে। তবে হামলার পেছনে জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি এসেছে আরেকটি ভাষ্যে। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাস্তা কারিয়া দিছে পা একটা ছাত্র হয়েছিল, ওর বুকে দিতে হয়েছিল, আর ছাত্র বিরেতে গিয়া ওই যে কামাল জেলে মারা গেছে, ওনার ছেলের হাতে লাগছে। এটা মানে মূলত যে ছেলেটা মারছে ও আগে ছাত্রলীগ করতে, এখন মানে জামাতে যোগ দিছে। দুইজন গ্রেপ্তার আছে, মামলা হয়েছে। বাদী ওই যে ক্ষতিগ্রস্ত পক্ষ অপর ভাইয়ের আত্মীয় স্বজন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে চীন বাংলাদেশ পার্টনারশিপ ফোরামের প্রতিনিধি দল। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেন চীনের জ্যেষ্ঠ শিক্ষাবিদ
বিনিয়োগকারী এবং বায়োমেডিকেল অবকাঠামো, ডিজিটাল ও আইনি খাতের শীর্ষ প্রতিনিধিরা। প্রতিনিধি দল বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাইজেশন নিয়ে মতবিনিময়ে তরুণদের মেধা ও সম্ভাবনার প্রশংসা করেন। আলোচনায় ডক্টর ইউনুস চীনের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করেন, যা শুরু হয়েছিল ক্ষুদ্র ঋণ আন্দোলনের মাধ্যমে। নতুন সরকার দায়িত্ব নিলেও বাংলাদেশ চীনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা প্রধান উপদেষ্টার। স্বাস্থ্য খাত অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা সেবা নিশ্চিত করতে চায় সরকার। সময় সংবাদে আরও থাকছে। যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ার পর হরমুজ প্রণালীতে নৌ মহড়ার ঘোষণা ইরানের। পরমাণু অস্ত্র তৈরি রুখতে ব্যবস্থা নিতে প্রস্তুত মার্কিন সেনারা। দেখছেন সময় সংবাদ। আচরণবিধির তোয়াক্কা না করে রাজধানীতে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। রঙিন বিলবোর্ড আর দেয়ালে দেয়ালে পোস্টার সাটিয়েছেন প্রার্থীরা। স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে এমন আচরণবিধি লঙ্ঘনকারীদের তালিকায় আছেন জামায়াত ও বিএনপির প্রার্থীরাও। তবে নির্বাচন কমিশন বলছে, আচরণবিধি লঙ্ঘনের ঘটনা বিগত নির্বাচনের তুলনায় কমেছে। এমএ আজিমের রিপোর্ট। নির্বাচনের প্রচারণায় রঙিন বিলবোর্ডে সয়লাভ রাজধানী ঢাকা। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025-এ একমাত্র ইলেকট্রনিক ও ডিজিটাল মাধ্যমে রঙিন প্রচারণার কথা বলা আছে। বিলবোর্ড ব্যবহারের নির্দেশনায় আকার ও সংখ্যার কথা বলা হলেও রঙিন বিলবোর্ডের ব্যবহারের কথা উল্লেখ নেই। একইভাবে এই বিধিমালায় পোস্টারের ব্যবহার ও সাঁটানোকে নিষিদ্ধ করা হয়েছে। তবে বন্ধ হয়নি দেয়ালে পোস্টার সাঁটানো। ঢাকা 12 আসনে এবি পার্টি ও লেবার পার্টির সমর্থকরা লাগিয়েছেন পোস্টার। আসনটিতে জামাত প্রার্থীও প্রচারণা চালাচ্ছেন রঙিন বিলবোর্ড ও পোস্টারে। অলিগলির দেয়ালে দেয়ালে দেখা মেলে বিভিন্ন নকশার অসংখ্য পোস্টার। তবে প্রার্থীর দাবি, প্রচারণা শুরুর আগেই সাঁটানো হয়েছিল পোস্টারগুলো। প্রথম কথা হলো যে আমাদের কোনো পোস্টার নেই। যদি কোনো পোস্টার থাকে ওগুলো আগের, সবগুলো তো তোলা যায় না। আর নো ব্যানার ইজ রঙিন, আমরা কোনো রঙিন ব্যানার করিনি। বিলবোর্ডের সঙ্গে রঙিন পোস্টারের কমতি নেই বিএনপি সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থীর। ঢাকা 12 আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও এখনও পোস্টার সাঁটানো আছে ঢাকা 8 আসনেও। তবে 12 আসনে পোস্টার লাগানোর বিষয়টি অস্বীকার করেন তিনি। ঢাকা 12-র জন্য আমরা আলাদা করে পার্টি দিক থেকে কোনো পোস্টার বা কোনো কালার কোনো কিছু তৈরি করা হয়নি। আপনি দেওয়ালে যদি 2-1টা দেখে থাকেন, সেটা হতো ঢাকা 8-এর জন্য। বাদ পড়েননি স্বতন্ত্ররাও। রঙিন বিলবোর্ডে সয়লাভ করলেও প্রার্থীর দাবি, আচরণবিধি অনুযায়ী চালাচ্ছেন প্রচারণা। অন্যান্য প্রার্থীর সঙ্গে নতুন নতুন পোস্টার, আমার কোনো নতুন পোস্টার নাই। তবে আচরণবিধি লঙ্ঘনকে আমলে না নিয়ে নির্বাচন কমিশন বলছে, বিগত নির্বাচনের তুলনায় পরিবেশ সুন্দর আছে। আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছেন তারা। যে বিষয়গুলো আসতেছে তাৎক্ষণিকভাবে আমরা রিটার্নিং অফিসারদের নজরে নিয়ে আসতেছি। আইনশৃঙ্খলা বাহিনী রক্ষায় যারা নিয়োজিত রয়েছেন তাদেরকে এগুলো নিবারণ সহ প্রতিরোধ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য, আইনের আওতায় আনার জন্য আমরা তড়িৎ ব্যবস্থা নিচ্ছি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 128টি নির্বাচনী এলাকায় এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় 94টি মামলা করেছে ইসি। এমএ আজিম, সময় সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ঢুকছে নানা ধরনের অস্ত্র। অনেক চালান আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লেও বড় অংশই থেকে যাচ্ছে নাগালের বাইরে। এর পাশাপাশি থানা থেকে লুট হওয়া অস্ত্রের অন্তত 20 ভাগ এখনও উদ্ধার করা যায়নি। এ অবস্থায় নির্বাচন ঘিরে বিশৃঙ্খলার শঙ্কা দেখছেন বিশ্লেষকরা। তবে পুলিশ বলছে, অভিযান চলছে, নির্বাচনের আগে পরিস্থিতি আরও অনুকূলে আসবে। আতিকুর রহমান তমালের রিপোর্ট। গত বছরের শেষ দিকে রাজধানীর বিমানবন্দর স্টেশনে অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনী। রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার করা হয় 8টি বিদেশি পিস্তল, 16টি ম্যাগাজিন, 26 রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য। অস্ত্রগুলোর গন্তব্য ছিল রাজধানী ঢাকা। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের মনোহরপুর সীমান্তে বিশেষ অভিযানে আটক হয় 4টি পিস্তল, 9টি ম্যাগাজিন ও 24 রাউন্ড গুলি।
নৌবাহিনীর অভিযানেও কদিন পরপরই জব্দ হচ্ছে অবৈধ অস্ত্র, বিশেষ করে মিয়ানমার সীমান্ত দিয়ে একাধিক রুট ব্যবহার করে আসছে এসব অস্ত্র। এগুলো ছাড়াও 24 আগস্ট অভ্যুত্থানের পর থানা থেকে লুট হয় 11 ক্যাটাগরির অন্তত 6000 অস্ত্র। এর মধ্যে এখনও উদ্ধার হয়নি 1331টি। সেসব অস্ত্রের হদিস নেই কারো কাছেই। এমন বাস্তবতার মাঝেই হাজির জাতীয় সংসদ নির্বাচন। যদিও পুলিশ সদর দফতর বলছে অভিযান চলছে, অস্ত্র উদ্ধারও থেমে নেই। সীমান্তে সব বাহিনীর সমন্বয়ে চলছে যৌথ অভিযান। অবৈধ অস্ত্র যেটা সীমান্ত দিয়ে আসে সেক্ষেত্রে একটা সমন্বিতভাবে প্রত্যেকটা বাহিনীর সাথে আমরা সমন্বয় করেই কিন্তু অপারেশন আমরা চালাচ্ছি। আশা করি এই নির্বাচনের ক্ষেত্রে খুব একটা বড় ধরনের ব্যাঘাত ঘটবে না। লুণ্ঠিত অস্ত্র এই পর্যন্ত প্রায় 80% মতো উদ্ধার হয়েছে। অপারেশন ডেভিল হান্ট যে ফেজ 2, এটাকে অস্ত্র উদ্ধারকে প্রায়োরিটি দিয়ে আমরা কাজগুলো আগাচ্ছি। তবে বিশ্লেষকরা বলছেন সীমান্ত পথে অস্ত্র ঢুকছে দেশে। অবৈধ অস্ত্রের ব্যবহার যে হারে বেড়েছে তাতে সুষ্ঠু নির্বাচন নিয়ে ঝুঁকি তৈরি হচ্ছে। শুধু অস্ত্র উদ্ধারের জন্য বিশেষ অভিযান পরিচালনার তাগিদ তার। সীমান্ত দিয়ে প্রচুর অবৈধ অস্ত্রের প্রবেশ ঘটেছে। এই অস্ত্র কিন্তু আসলে নির্বাচনী প্রক্রিয়াতে বেশ কিছু ঘটনায় কিন্তু ইতিমধ্যে ব্যবহৃত হয়েছে। সরকার একটা অভিযান পরিচালনা করেছে, প্রথম ধাপে শেষ হয়েছে, দ্বিতীয় ফেজে সেটা চলছে। কিন্তু আসলে অস্ত্র উদ্ধারের জন্য একটা আলাদা করে অভিযান প্রয়োজন ছিল। অবৈধ অস্ত্রের পাশাপাশি পুলিশের লুট হওয়া অস্ত্র ছাড়াও ব্যক্তিগত লাইসেন্স করা অস্ত্রগুলো নির্বাচনের আগে কতজন জমা দিয়েছেন বা দিচ্ছেন তা নিয়েও আছে নানা প্রশ্ন। আর কদিন পরেই জাতীয় সংসদ নির্বাচন। বলা চলে নির্বাচনকে সামনে রেখে উন্মুখ হয়ে আছে পুরো বাংলাদেশ। তবে দিন যত এগুচ্ছে ততই বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। কারণ জায়গায় জায়গায় ঘটছে চোরাগুপ্তা হামলা, ব্যবহৃত হচ্ছে অবৈধ অস্ত্র। এখন দেখার বিষয় এইসব অবৈধ অস্ত্র নির্বাচনের আগেই কতটা উদ্ধার করতে পারে বা জব্দ করতে পারে আইন শৃঙ্খলা বাহিনী। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। খেলার খবর। দেশে ফিরে বিরচিত সংবর্ধনা পেল সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন দল। রাজধানীর হাতিরঝিলে সাবিনা, সুমাইয়া, মাসুরা, কৃষ্ণাদের জাঁকজমকপূর্ণ আয়োজনে সম্মানিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। রাজধানীর হাতিরঝিলের এমপি থিয়েটারে ঝলমলে এক রাত। প্রথমবারের মতো সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে বাজিমাত করেছে লাল সবুজের নারীরা। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় পেলেন বিরচিত সংবর্ধনা। বাফুফের ফুটসাল দলের যাত্রা 5 মাসের, যেখানে নারী দল একসঙ্গে অনুশীলন করেছে মাত্র 1 মাস। সেই দলটাকে এক সুতোয় গেঁথেছেন অধিনায়ক সাবিনা, তার সঙ্গে ছিলেন মাসুরা, সুমাইয়া, কৃষ্ণারা। আর মাত্র 1 মাসে এই দলকে তৈরি করেছেন ইরানি কোচ সৈয়দ খোদার আহমি। জাতীয় নারী দলের 2 সাফের শিরোপার মতো সাফ ফুটসালের শিরোপা নিয়েও সবার আগে অধিনায়ক সাবিনা। এরপর শুরু হয় চ্যাম্পিয়ন দলের ছাদ খোলা বাসের ট্রফি প্যারেড। আর এই শিরোপা পুরো দেশকে উৎসর্গ করেছেন সাবিনা। খেলার আগ্রহ আরো বাড়ে, জেতার আগ্রহ বাড়ে। এই জায়গা থেকেই এই ট্রফি আপনাদের জন্যই, দেশের মানুষের জন্য। এদিন চ্যাম্পিয়ন নারী দলকে বিশেষ পুরস্কার দেওয়ার কথা জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিত আউয়াল। আর আপাতত জাতীয় দল ও ফুটসাল দল উভয় নিয়ে ভাবতে চান অধিনায়ক সাবিনা খাতুন। বর্তমান ফুটসলে যে মেয়েরা খেলেছে তারা কিন্তু একটা সেপারেট কন্ট্রাক্টেড ছিল, তাদের কন্ট্রাক্ট স্যালারিও তারা পাবে, এন্ড অফকোর্স চ্যাম্পিয়নশিপ একটা বোনাসও তারা পাবে। দেশ আমার কাছে আগে, এবং দেশের জন্য আমার যদি কোনো স্ট্যান্ড নিতে হয় সেটা আমি সবসময় নিয়ে যাব। দেশের ফুটসাল উন্নয়নে আলাদা একাডেমি ও মাঠের দাবি সাফ ফুটসাল জয়ী দলের সদস্যদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আগামীতে জবাবদিহি সরকার হবে কিনা সিদ্ধান্ত নিতে হবে জনগণকেই। বগুড়ায় জনসভায় তারেক রহমান। নির্বাচনী সফরে আজ রংপুর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান। চট্টগ্রামে বিভাগীয় সফরে জামায়াত আমির। ফেনীতে 11 দলের নির্বাচনী জনসভায় নেতাকর্মীর ঢল, যোগ দেবেন ডক্টর শফিকুর রহমান। এবং কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াত কর্মীর হামলায় ইউনিয়ন বিএনপি নেতার মৃত্যু, পরিবারের মামলা, 2 জন গ্রেফতার, তদন্তে পুলিশ।